নমস্কার যারা যারা রয়েছে প্রত্যেককেই, এবং যে সকল বাচ্চারা এই ভিডিওগুলো দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্লাস 11-এ আসার পর মানে অনেক বাড়ির লোকের আমি দেখি এই বিষয়টা থাকে যে না, ক্লাস 11 অতটা সিরিয়াস না, ক্লাস 11-এ কী করো যে পড়াশোনার বাইরে যে অ্যাক্টিভিটি কারো যদি করাচ্ছে থাকে সেগুলোর মধ্যে ধ্যান দেওয়ার কথা অনেক বাড়ি থেকে বলা হয়। তো এই বছর যেহেতু তোমাদের সিলেবাসটা একটা আমূল পরিবর্তন দেখা দিয়েছে, তো সেই কারণে আমার মনে হয় যে ক্লাস 11 যেটা আছে সেটাকে কিন্তু এখন তোমাদের সিরিয়াসলি নেওয়া উচিত, এবং একই সাথে প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু তোমাদের পাস করতে হবে, এবং প্রত্যেকটা সেমিস্টার 40 নম্বরের মধ্যে থাকবে, এবং 11 এবং 12 মিলে টোটাল 4টি সেমিস্টার থাকবে। তো সেই হিসেবে কিন্তু সবাই পড়াশোনা করবে। তো আজকে আমাদের যেটা টপিক থাকবে সেটা হলো টপিক 1। প্রথম যে তোমাদের টপিকটা দেওয়া রয়েছে বইয়ের মধ্যে, যারা যারা বই কেননি তারা অবশ্যই খাতা নিয়ে বসবে। খাতার মধ্যে তোমরা এই বিভিন্ন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু নোটস বানাতে পারবে। এবার এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের সামনে আসবে সেটা হলো ইতিহাস কী, হোয়াট ইজ হিস্ট্রি। এই যে ইতিহাস কী, এর ব্যাখ্যা কিন্তু অনেক ঐতিহাসিক অনেকভাবেই দিয়েছেন। বিভিন্ন ঐতিহাসিক যেমন বলেছেন যে ইতিহাস হলো অতীতের গল্প। এই যে ইতিহাস সেটা কি, সেটা হলো অতীতের গল্প। এই যে অতীতকাল যেটা আমরা দেখি, অতীতকাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সময়টা এলো তার একটা কি, তার একটা গল্প। তো আবার অনেক ঐতিহাসিক দেখা যাচ্ছে, অনেকে বলছেন যে না, ইতিহাস হলো প্রাচীনকাল যেটা আছে, প্রাচীনকাল থেকে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর একটি বিবরণ। তো এইবার এই সকল ব্যাখ্যার মধ্যে আমি যে ব্যাখ্যাটা বা আমি যে সংজ্ঞাটা প্রায় সব ছাত্রকে লিখিয়ে দিই, ওই সংজ্ঞাটা এখানে লিখে রেখেছি। সেটা হলো যে প্রাচীনকাল থেকে বা অতীতকাল থেকে বর্তমান সময় অবধি যে ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই ঘটনাবলীর ধারাবাহিক, যুক্তিসম্মত এবং প্রমাণভিত্তিক যে বিবরণ, সেই প্রমাণভিত্তিক বিবরণকে ইতিহাস বলে। এটা বলার কারণ কি, কারণ যখনই আমরা কোনো একটা কিছুকে, কোনো একটা বিষয়কে ইতিহাস বলবো, সেই ইতিহাস বলার আগে তার মধ্যে যে যে বিষয়গুলি থাকতে হবে সেটা হলো তার একটা ধারাবাহিকতা কিন্তু থাকতে হবে। যে ধারাবাহিক কোন ঘটনা আগে ঘটলো, কোনটা পরে ঘটলো, তারপর সেটাকে যুক্তিসম্মত হতে হবে, এবং সেটাকে অবশ্যই প্রমাণভিত্তিক হবে। মানে আমি যখন কথা একটা বলবো ইতিহাস বলতে গিয়ে, তখন যেন সেই কথাটা কী হয়, যুক্তিসম্মত হয় এবং প্রমাণভিত্তিক হয়। এটা যখন হবে তখনই কিন্তু আমরা কোনো একটা ঘটনাকে পূর্ণরূপে ইতিহাস বলতে পারি। এবারে যে ইতিহাস কথাটি, সেই ইতিহাস কথাটা আমরা জানি বাংলা ঐতিহ্য থেকে এসেছে। এবার এই ইতিহাসের ইংরেজি যে প্রতিশব্দ সেটা হলো হিস্ট্রি। এবার হিস্ট্রি কি, হিস্ট্রি কথাটি এসেছে হলো হিস্টোরিয়া থেকে। এখানে যে পিপিটিটা তৈরি করেছে সে হয়তো ভুল করে লিখে দিয়েছে এটা। তো হিস্ট্রি কথাটা এসেছে হিস্টোরিয়া থেকে, হিস্টোরিয়া, ঠিক আছে। তো এই যে হিস্টোরিয়া কথাটার অর্থ কী, হিস্টোরিয়া বলতে অনেক কিছুই কিন্তু বোঝানো হয়। হিস্টোরি একটা হলো গ্রিক শব্দ। কী শব্দ, যে হিস্টোরি একটি গ্রিক শব্দ। এই যে গ্রিক শব্দটি রয়েছে সেই গ্রিক শব্দ কিন্তু কী দেখা যাচ্ছে, যে বিভিন্ন ছোট ছোট শব্দের মিলনের ফলে সৃষ্টি হয়েছে, বা আমরা বলতে পারি এর অনেকগুলো অর্থ রয়েছে। এই যে হিস্টোরিয়া শব্দটি রয়েছে সেই হিস্টোরিয়া শব্দটি কিন্তু অনেকগুলি অর্থ রয়েছে। হিস্টোরিয়া শব্দটির অর্থ হতে পারে আবিষ্কার, অনুসন্ধান এবং গবেষণা। কী বললাম, যে আবিষ্কার, অনুসন্ধান এবং গবেষণাটা কিন্তু তোমরা লিখে রাখবে যে ইতিহাস শব্দটির অর্থ কী কী হতে পারে। এবং এই জিনিসটা অবশ্যই মনে রাখা উচিত, ইতিহাস যে আছে, আমাদের যে ইতিহাসটা আমরা পড়ছি সেই ইতিহাসের জনক কিন্তু বলা হয় হেরোডোটাসকে। এবং এখানে আরও একটা জিনিস লেখা উচিত ছিল, সেটা যেটা লেখা হয়নি, সেটা হলো ইতিহাসের যিনি বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছিলেন বা বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক আমরা যাকে বলি, তিনি কিন্তু হলেন থুকিডিডিস। নামটা ভালো করে মনে রাখবে, থুকিডিডিস, ঠিক আছে। তো আশা করি এই জিনিসটা লিখে নিয়েছো। তো এবার যদি আমরা পরের স্লাইডটা দেখি, এই যে ইতিহাস আছে সেই ইতিহাসের যুগগুলোকে কিন্তু আমরা কী করতে পারি, টোটাল 3টি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি, যে আমরা টোটাল 3টি ভাগে ভাগ করতে পারি। কী, প্রথম যেটা ভাগ থেকে সেটা হলো প্রাগ ঐতিহাসিক যুগ, প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ। এবং এই যে ভাগটা, সেই ভাগটা করা হয়েছে বিভিন্ন যুগের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি রয়েছে সেই বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে। মানে প্রত্যেকটা যুগের আলাদা আলাদা কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো সেই বৈশিষ্ট্যগুলোর উপর মানে নির্ভর করেই কী করা হয়েছে, 3টি ভাগে ভাগ করা হয়েছে। এবং সেই বৈশিষ্ট্যগুলো কী কী, যদি আমরা সেই বৈশিষ্ট্যগুলি ভালো করে দেখি, প্রথম যেটা বৈশিষ্ট্য থাকবে সেটা হলো লিপির ব্যবহার, বা লিপি ব্যবহার, যে জানা শেখা, এইসব কিছু। তো আমরা যে প্রথম যে ভাগটা, যেটাকে আমরা বলছি প্রাগ ঐতিহাসিক যুগ, সেই প্রাগ ঐতিহাসিক যুগ কাকে বলছে, যে মানব সংস্কৃতির শুরু হওয়ার সময় থেকে লেখালেখি শুরুর মধ্যবর্তী যে সময়টা, মানে যখন থেকে পৃথিবীতে জীবের সৃষ্টি হয়েছে সেই সময় থেকে শুরু করে যতক্ষণ না অবধি মানুষরা লিখতে শিখলো বা মানব সমাজরা লিখতে শিখলো, তার যে মাঝের যে সময়টা, সেই সময়টাকে বলা হবে প্রাগ ঐতিহাসিক যুগ। এই কথাটা অবশ্যই লিখে রাখবে। এবং এই যে প্রাগ ঐতিহাসিক কথাটি আছে সেটা ফ্রেঞ্চ ভাষায় যে প্রথম যিনি ব্যবহার করেছিলেন, ফরাসি ভাষায়, তিনি হলেন পল তুর্নাল, ঠিক আছে। এই যে ব্যক্তি, তিনি কী করেন,
1830 খ্রিস্টাব্দে একটি প্রাগৈতিহাসিক এলাকার একটি খনন কার্যে যান এবং খনন কার্যে গিয়ে তিনি প্রথম এই কথাটি ব্যবহার করেন। কিন্তু এই যে কথাটি, এটাকে ইংরেজি ভাষায় প্রথম ব্যবহার করা হলো ড্যানিয়েল উইলসন। প্রত্যেকটা নাম শর্ট কোশ্চেনের জন্য অবশ্যই মনে রাখবে এবং লিখে রাখবে যে পল তুর্নাল যিনি আছেন তিনি কথাটিকে প্রথম ব্যবহার করেন এবং ড্যানিয়েল উইলসন যিনি রয়েছেন তিনি ইংরেজিতে এই কথাটি প্রথম ব্যবহার করেন 1851 খ্রিস্টাব্দে। সালগুলো এবং কথাগুলো অবশ্যই কিন্তু লিখে রাখবে। এবার যেহেতু প্রাগৈতিহাসিক যুগের মধ্যে লেখার কোনো ব্যাপার ছিল না, অর্থাৎ এখনও লিপি আবিষ্কার হয়নি, সেই কারণে এই যুগের অনেক ইতিহাস কিন্তু হারিয়ে গিয়েছে এবং এই যুগের যে ইতিহাস, সেই ইতিহাস জানার একমাত্র উপায়গুলো সেগুলো হলো সেখানকার হাতিয়ার, সেখানকার লোক বা অন্য কোনো জীবের দ্বারা ব্যবহৃত যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো। আমরা জানি তৎকালীন সময় গৃহমানব ছিল, মানে শেষের দিকে একেবারে, তো তাদের যে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম, হয়তো বা কোথাও হাঁড়ি কড়াই হোক বা বিভিন্ন ধরনের বাটি বা তাদের মাটির তৈরি কোনো ধরনের জিনিস, তো এই যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কিন্তু থেকে আমরা কী করতে পারি, প্রাগৈতিহাসিক যুগের যে ইতিহাসের তত্ত্ব সেগুলো আমরা বার করতে পারি। এবার যে প্রাগৈতিহাসিক যুগ সেটা কিন্তু আবার আরও কয়েকটি উপবিভাগে ভাগ করা যায়। যেমন আমরা প্রস্তর যুগ আমরা শুনেছিলাম, তো সেই প্রস্তর যুগের যে 3টি ভাগ, অর্থাৎ আদি প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, আদি, মধ্য এবং নব্য, এই যে প্রস্তর যুগের যে ভাগগুলি রয়েছে সেই ভাগগুলো কিন্তু প্রাগৈতিহাসিক যে যুগ আছে সেই প্রাগৈতিহাসিক যুগের মধ্যেই পড়ছে, সেটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার যদি আমরা দেখি প্রাগৈতিহাসিক যুগের পরের ব্যাপারটা, সেটা হলো প্রায় ঐতিহাসিক যুগ। প্রায় ঐতিহাসিক যুগ কাকে বলছে? যে সময় মানুষ লিপির ব্যবহার শিখলো, মানে যে সময় থেকে লিপির ব্যবহার মানুষ শেখা শুরু করলো, সেই সময় থেকে শুরু করে এমন সময় পর্যন্ত যার মাঝখানে লিপিগুলো আমরা পাঠোদ্ধার করতে পারিনি। মানে আমরা যেমন দেখি হরপ্পা সভ্যতা, মিশরে বিভিন্ন সভ্যতা রয়েছে, তো সেই সভ্যতায় কিন্তু আমরা অনেক ধরনের লিপি পাই, হাইরোগ্লিফ হোক বা হরপ্পেন লিপি হোক, সিন্ধি লিপি হোক, তো যে লিপিগুলোকে কিন্তু এখনও কী করা হয়নি, সম্পূর্ণরূপে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। অর্থাৎ এই যুগে মানুষ লিখতে শিখেছে ঠিকই, কিন্তু কী লিখেছে সেই ব্যাপারে মানুষের কিন্তু ধারণা সঠিকভাবে নেই। এই যুগের ইতিহাসকে সেই জন্য বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগ। এবং এই যুগে কী করা হয়, এই যুগে কিন্তু মানুষ ধাতুর ব্যবহার শুরু করে দিয়েছিল। তো বিভিন্ন ধরনের ধাতব অস্ত্র বা এই যে প্রাচীন লিপিগুলো যেগুলো পাঠোদ্ধার করা যায়নি ঠিকই, কিন্তু সেগুলোর ধ্বংসাবশেষ বা সেগুলোর যে অংশগুলো রয়েছে সেগুলো দেখে আমরা কী করতে পারি, যে প্রায় ঐতিহাসিক যুগের যে ইতিহাস, সেই ইতিহাস ব্যাপারে জানতে পারি। এবং এখানে মনে রাখতে হবে, পৃথিবী জুড়ে বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি, বিভিন্ন জায়গায় কিন্তু এর যে সময়কালটা কিন্তু আলাদা আলাদা। তার কারণ আমরা জানি পৃথিবীর সর্বত্র কিন্তু একই সাথে মানুষ লিখতে বা অন্য কিছু করতে শেখেনি। বিভিন্ন সভ্যতায় বিভিন্ন সময় কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে এসেছে। এরপরে যদি আমরা দেখি, এরপরে সর্বশেষ যুগটা যে থেকে যায় সেটা হলো প্রায় ঐতিহাসিক যুগ। অর্থাৎ যে সময় থেকে মানুষ এমন লিপি লেখা শুরু করলো যেটা আমরা পাঠোদ্ধার করতে পারি বা বুঝতে পারি, সেই সময়ের যে ইতিহাসটা থাকবে সেটাকে বলা হচ্ছে প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস বা প্রায় ঐতিহাসিক যুগ। এবার এইখানে যে আমাদের কয়েকটা জিনিস অবশ্যই খুব ভালো করে মনে রাখা উচিত, এই সময়টা কোন জায়গা থেকে শুরু, এই সময়টা কিন্তু এখনও কিন্তু এই সময়ের মধ্যে আমরা যে ইতিহাসটা পড়ি তার কিন্তু বেশিরভাগটা কিন্তু এই সময় থেকেই বিলং করে, সেটা কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। এছাড়াও আরও কয়েকটি বিষয় যেটা অবশ্যই এই চ্যাপ্টারের মধ্যে জানা উচিত, এই যে হিস্ট্রি আছে, ইতিহাস রয়েছে, সেই ইতিহাসের ব্যাপারে কিন্তু অনেকে অনেক ধরনের উক্তি দিয়েছেন। মধ্যে যদি আমরা দেখি, একজন বিখ্যাত ব্যক্তি যার নাম হলো বিউরি, অর্থাৎ BURY, নামটা অবশ্যই লিখে রাখবে তোমাদের খাতায়। ইনি কি বলেছিলেন? ইনি বলেছিলেন হিস্ট্রি ইজ সায়েন্স নো লেস নো মোর, অর্থাৎ ইতিহাস যে রয়েছে সেই ইতিহাস বিজ্ঞানের থেকে না কম না বেশি। এবং একই সাথে আরও একটা নাম আমি লিখে দিচ্ছি, অবশ্যই সেই নামটা মনে রাখবে, সেটা হলো EH ক্যারি। ঠিক আছে, অবশ্যই নামটা লিখে রাখবে যে EH ক্যারি। তিনি বলেছিলেন ইতিহাস হলো মানে বিভিন্ন, আমরা যদি বিশাল বড় একটা পাজেল বা ধাঁধা যেটার অনেকগুলো টুকরো দিয়ে তৈরি, এবং এর অনেকগুলো টুকরো আমরা হারিয়ে ফেলেছি। তার কারণটা কি? আমরা জানি মানে প্রাচীনকালে যখন লিপি আবিষ্কার হয়নি বা হওয়ার পরও যে বিভিন্ন ঘটনাগুলো, সেই ঘটনা কিন্তু সম্পূর্ণ ইতিহাস আমরা জানি না। মানে আমরা আধুনিক কালের বিভিন্ন ইতিহাসের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো জানলেও কিন্তু প্রাচীনকালের অনেক ঐতিহাসিক তথ্য কিন্তু আমরা জানি না। তো সেই বিষয়ে কথা বলা হয়েছে। এবার তোমাদের প্রথম যে টপিকটা, ইতিহাসের যে বিভিন্ন ছোটো ছোটো যুগ, প্রাক ইতিহাস এবং ইতিহাস, সেটা কিন্তু এখানেই শেষ, এর মধ্যেই সীমাবদ্ধ। এবং এই যে কথাগুলো আলোচনা করা হলো সেগুলোর মধ্যেই ঘুরিয়ে পেঁচে কিছু প্রশ্ন দেওয়া হবে। তা বাদেও কিছু এক্সট্রা প্রশ্ন থাকে যেগুলো আমরা পরবর্তী সময়ে যখন আমরা কোশ্চেন অ্যান্সারিং সেশন করব তখন আমরা দেখিয়ে দেবো। এবং এক্ষেত্রে আমরা যে পরবর্তী যে আলোচনা বিষয় সেটা থাকবে হলো ইতিহাসের উপাদান। আশা করি ভিডিওটি তোমাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সেটা শেয়ার করবে এবং অবশ্যই বারবার যেটা বলবো, ভিডিওটি বারবার দেখে যে পয়েন্টগুলো বুঝতে
বুঝতে পারোনি সেই পয়েন্টগুলো আবার করে দেখো এবং সেগুলো অবশ্যই নোট বানাবে। যদি ভালো করে তোমাদের ইচ্ছে থাকে যে ভালো রেজাল্ট করবে বা ভালো করে পড়বে, তাহলে অবশ্যই কিন্তু নোটস বানাবে। এখন থেকেই শুরু করে দাও। যারা বই পেয়েছো বা বই কিনেছো, যদি পেয়ে থাকো তাহলে তো হলোই, আর যারা পাওনি তারা কিন্তু বারবার এর আগের ভিডিওর মধ্যে বলেছিলাম যে ক্লাস 6-এর বই যেটা আছে সেটাকে ফলো করতে পারো, এবং ক্লাস 11-এর যে পুরনো বই সেই পুরনো বইটাকে কিন্তু তোমরা ফলো করতে পারো। কারণ পরীক্ষা পদ্ধতি এবং শিক্ষণ পদ্ধতি অনেকটা পরিবর্তন হলেও মানে সিলেবাসের যে ওভারঅল যে স্ট্রাকচারটা ছিল, ভিতরে যে পড়াশোনার বিষয়গুলো, সেগুলো কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি। তো দাদা কাকা যদি কারো পুরনো বই থাকে সেই বইও কিন্তু তোমরা পড়তে পারবে। আজকে এখানেই থাক, পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইতিহাসের উপাদান।